আপুর বিয়েতে এক ঝলক দেখেছিলাম তাকে, তারপর আর দেখা হয়নি। ওই এক ঝলকই যেন আমার ঘায়েল হওয়ার কারণ ছিল। তার মধ্যে কি এমন ছিল জানি না, কিন্তু তাকে দেখার পর থেকেই শুধুই ভাবনায় সেই আসতো। পিছু ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পিছু ছাড়াতে পারিনি। সারাক্ষণ তাকে নিয়ে কল্পনার জগৎ সাজাতাম। পড়ালেখা যেন লাটে উঠেছিল। মন বারবার চাইতো তাকে আর একটি বার দেখার। তাকে আর দেখা হলো না। কোথায় যে হারিয়ে গেল আমি শত খুঁজেও পাইনি। সম্পর্কে সে ছিল আপুর খালা শাশুড়ির ছেলে। আপুকে জিজ্ঞেস করিনি কখনো তার সম্পর্কে। আমার আপু আবার গর্ত থেকে সাপ বের করতে ওস্তাদ। তার ফাঁদে পড়তে পারলে আর রক্ষে নেই। তার চেয়ে মুখে কুলু পেটে বসে থাকাই ভালো। দীর্ঘ 1 বছর শেষ হতে চলল। আজ আপুর বিবাহ বার্ষিকী। আপুর শ্বশুরবাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান করছেন তারা। আপুর বর মানে ভাইয়া স্পেশালি আমাকে বারবার বলেছেন যেতে। বাড়িতে কিছু কাজ থাকায় আম্মু যাবে না বলেছে। আব্বু দেশের বাইরে আছেন, তাই বাধ্য হয়ে আমাকে যেতে হলো। আপুর বাড়িতে এসে দেখি এলাহি কাণ্ড। ভাইয়া বলেছিলেন শুধু ছোটোখাটো অনুষ্ঠান হবে, কিন্তু এ তো দেখি বাড়ি ভর্তি লোকজন। চারিদিকে লোকজন কিচকিচ করছে। আমি আপুর কাছে চলে গেলাম। আপুর শ্বশুর শাশুড়িকে সালাম করে ভাইয়ার সাথে কথা বললাম। আপু আজ অনেক সুন্দর করে সেজেছে। আপুর শাশুড়ি এসে একটা শরবতের গ্লাস আমায় দিলেন। আপুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সব কিছু উনিই দেখাশোনা করেন। আমি খেয়ে উঠতে না উঠতেই আপু একটা ট্রে হাতে ধরিয়ে দিল আমার হাতে। বলল পাশের রুমে একজন বসে আছে, তাকে যেন শরবতটা দিয়ে আসি। আপু এখন অনেক ব্যস্ত। অতিথির সমাদর করতে আমার ভালোই লাগে। পাশের রুমে কে আছে আমার জানা নেই। শরবতের ট্রে হাতে নিয়ে পাশের রুমে গেলাম। গিয়ে দেখি একটা ছেলে অন্যদিকে মুখ করে আছে। আমার কেমন জানি বুকে ধুকপুক ধুকপুক করছে। ছেলেটাকে ডাক দিলাম, শুনছেন? ছেলেটা পেছন ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে রইলাম আমি। যার জন্য এত অপেক্ষা করেছি, যাকে একবার দেখার জন্য আমার তৃষ্ণার্ত চোখগুলো ঘুমোতে পারিনি, সেই আজ আমার সামনে। ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে, বারবার কেঁপে উঠছি। শরবতের ট্রেটা রীতিমতো কাঁপছে। সামনে থাকা মানুষটা আমার হাবভাব বুঝতে পারছে না। সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, ডাকছিলেন? আমি নিজেকে সামলানোর চেষ্টা করে বললাম, "আ- আপনার শরবত।" ট্রেটা টেবিলের উপর রেখে দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। একটা রুমে এসে হাঁপাচ্ছি। আমার যে কি খুশি লাগছে কাউকে বোঝাতে পারবো না। আমার প্রিয় মানুষটিকে আমি কত দিন পরে দেখলাম। আপু এসে আমায় ডাক দিল। আমি আপুর কাছে গিয়ে দেখি সে আপু আর ভাইয়ের সাথে কথা বলছে। আমি নিচু হয়ে তাকিয়ে রইলাম। ওনার দিকে তাকিয়ে থাকার সাধ্যি এখন আর আমার নেই। ভীষণ লজ্জা লাগছে। আপু তাকে বলল, তোমার সাথে তো আমার বোনটির পরিচয় করানোই হয়নি। ও হচ্ছে আমার বোন মিতু। আপু আমার দিকে তাকিয়ে বলল, মিতু, এ হচ্ছে তোর ভাইয়ার খালাতো ভাই তানভীর। কথা বল। আমি ওনাকে সালাম দিলাম। উনিও আমার সালামের উত্তর দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি খুব নার্ভাস ছিলাম। কাঁপা কাঁপা হাতে ওনার সাথে হ্যান্ডশেক করলাম। প্রথম ছোঁয়া, অন্যরকম একটা অনুভূতি ফিল করলাম। ওনার নামটাও ওনার মতো খুব সুন্দর। আচ্ছা, ওনার জীবনে কি অন্য কেউ আছে? যদি না থাকে তাহলে আমার প্রবেশ কি সম্ভব? আমি এসব ভাবতে ভাবতে দেখি সবাই আমাকে রেখে চলে গেল। ভাইয়ার সব খালা আম্মা আর ফুপুরা এসেছেন, সঙ্গে মামিরাও এসেছেন। আমি সবার সাথে কুশল বিনিময় করলাম। তারপর শুরু হলো অনুষ্ঠানের মূল পর্ব। আপু আর ভাইয়া পাশাপাশি দাঁড়িয়ে আছে। কেক কেটে তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করে। অনেক ছবি তোলে, কাপল ডান্সও করে তারা। সবাই শুধু দেখছে আর হাততালি দিচ্ছে। একসময় আপু এসে আমাকে জোর করলো নাচার জন্য। এত মানুষের সামনে নাচা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপুকে না করে দিলাম। কিন্তু আপুর শ্বশুরবাড়ির লোকেরা আমায় ছাড়ছেই না। তারা বারবার বলছে আমি যেন নাচ করি, অনুরোধ করছে খুব। এত মানুষের অনুরোধ আমি ফেলতে পারিনি, তাই আমি নাচ শুরু করি। নাচ করার সময় ওনাকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন।
ওনার গা ঘেঁষে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা আমার খুব খারাপ লাগলো। নাচ শেষ করে সোজা উপরে নিচের রুমে চলে গেলাম। কোথাও আর ফিরে তাকাইনি। ছোটবেলা থেকেই আমার প্রিয় জিনিসগুলো চোখের সামনে অন্যের হতে দেখেছি। আমার পছন্দ অন্যরা কেড়ে নিয়েছে সব সময়। আমি মুখে কিছু না বললেও খুব কষ্ট পেতাম। একলা বসে বসে কাঁদতাম। আজও তার ব্যতিক্রম নয়। তানভীরকে আমি পছন্দ করি। ওনার পাশে অন্য কাউকে দেখে আমার খারাপ লেগেছে। আপুরা সবাই মিলে দরজা ধাক্কাধাক্কি করছে। আমি চোখ মুছে দরজা খুলে দিলাম। আপু আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? কিছু খাবি? আমি আপুকে শান্ত করে বললাম, আমি কিছু খাবো না আপু, আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমাবো। আপুকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। ক্লান্তি লাগছে খুব, ঘুমানোর দরকার। বিছানায় শুতেই ঘুমে চলে আসলো। সকালবেলা উঠে নিচে নামতেই কেউ উপর থেকে নোংরা পানি ঢেলে আমার পুরো শরীর ভিজিয়ে দিল। ঘটনায় আমি খুব শকড। সাদা জামা গায়ে দেওয়ার খুব অস্বস্তি হচ্ছে। সবাই আমাকে দেখে হাসছে। আমি নিজেকে সামলে রাখতে পারছি না। তানভীর সামনেই ছিল। ওর সামনে চোকার হয়ে গেলাম। তানভীর নিজের গায়ের চাদরটি খুলে আমার গায়ে দিয়ে দিল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। যেখানে সবাই আমার অবস্থা দেখে মজা নিচ্ছে, সেখানে তানভীর আমায় বাঁচালো। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। ভুলবশত কেউ পানি ফেলেছে। এখানে আর থেকো না, যাও। তানভীরের কথা শুনে আমি চলে গেলাম নিচের রুমে। ফ্রেশ হয়ে আস্তে আস্তেই দেখি একে একে অনেকেই চলে গেছে। আমি শুধু তানভীরকে খুঁজছি। তানভীরকে কোথাও দেখতে পাইনি। তানভীর কি তাহলে চলে গেছে? শেষ দেখাটা কি ওটাই ছিল আমাদের? আমি কি আর কখনো তানভীরকে দেখতে পাবো না? বাসায় গিয়ে সারাক্ষণ নিজেকে রুম বন্দি করে রাখতাম। তানভীরের দেওয়া চাদরটা আমি সাথে করে নিয়ে এসেছি। ওটা চড়িয়ে ঘুমাই রোজ। অন্যরকম একটা শান্তি পাই। কিন্তু এভাবে আর কদিন? ও কি আমার ভাগ্যে নেই? আম্মু আমাকে নিয়ে টেনশনে পড়ে গেছে। কয়েকদিন পর ভার্সিটি থেকে ফিরে বাসায় এসে দেখি আপু সহ ভাইয়া আর তার খালা খালু এসেছেন। আমি বেশ অবাক হই। ওনারা আম্মুর সাথে কথা বলছেন। আমি গিয়ে নিচের রুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আপু আমার রুমে বসে আছে। আপুকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, হঠাৎ ভাইয়ার খালা খালু এখানে এলেন যে? আপু হাসি হাসি মুখ করে বলল, তানভীরের বিয়ের কথাবার্তা বলতে। তানভীরের বিয়ের কথা শুনেই ভেতরটা কেঁপে উঠল। আমি যেন অস্থির হয়ে উঠলাম। তানভীর আমার ভাগ্যে নেই। আবারও আমার প্রিয় জিনিসটা কেউ কেড়ে নিচ্ছে। কেন আমার ভাগ্যে কিছু থাকে না? আপু চলে যেতেই দরজা বন্ধ করে হু হু করে কেঁদে উঠলাম আমি। এরকম হতে থাকলে আমি আর বাঁচব না। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওদের বিয়ের দিনই আমি নিজেকে শেষ করে দিব। চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখতে পারবো না। এরপর 2 বছর কেটে গেল। নিজের অবস্থান দেখে নিজেই লজ্জিত এবং সুখী। কেননা তানভীরের বিয়ে অন্য কারোর সাথে হয়নি, হয়েছে আমার সাথেই। সেদিন আপু বলেছিল তানভীরের বিয়ের কথাবার্তা বলতে এসেছিলেন ভাইয়ার খালা খালু। আর আমি ভেবেছিলাম বিয়ের দাওয়াত দিতে এসেছেন। ওনারা এসেছিলেন আম্মুকে আমার সাথে তানভীরের বিয়ের প্রস্তাব দিতে। আম্মু রাজি হয়ে যায়। আব্বু খবরটা শুনে দেশের বাইরে থেকে তাড়াতাড়ি চলে এসেছেন। আমি তখন মনমরা হয়েছিলাম। চারিদিকে কি হচ্ছে তার বোধগম্য হয়নি আমার। শুধু জানতাম আমার বিয়ের কথাবার্তা চলছে। বিয়ের 1 সপ্তাহ আগে তানভীর আমাদের বাড়িতে আসে। আমি খুব ডিপ্রেসড ছিলাম, তাই ওকে খেয়াল করিনি। তানভীর আমার রুমে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর আমার কাছে এসে বলল, বিয়ের কোণে এত মনমরা কেন? এভাবে থাকলে কি বিয়ে সুন্দর হবে? আমি ওনার কথা শুনে অনেকটাই চমকে যাই। উনি এই বাড়িতে হঠাৎ? মলিন হেসে বলি, আপনি এখানে কি করছেন? সামনেই তো আপনার বিয়ে। আপনি কোথায় আপনার হবু বউয়ের বাসায় যাবেন তা না, আপনি কোথায় খালাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে এসেছেন? আমার কথাই আবির ভ্রু কুচকাল। সে বলল, আমি তো আমার হবু শ্বশুর বাড়িতেই আছি। আর তুমি তো আমার হবু বউ, আমার শুভ্রপরী।
তানভীরের কথা শুনে অবাক না হয়ে পারলাম না। তানভীর পুনরায় আমায় বলে, তোমার ডাকে পেছনে ফিরে তাকাতেই তোমার ওই কাজল চোখের মায়ায় পড়ে যায়। তোমার স্তম্ভিত মুখশ্রী, কাপা হাত, উড়ন্ত চুল সব মিলিয়ে কিন্তু বেশ লেগেছে সেদিন। তোমার প্রেমে পড়ে গেছি আমি। ভালোবেসে নাম দিলাম শুভ্রপরী। তুমি যখন নাচ করছিলে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তোমার কথা বলার ধরন অনেক গোছালো। তোমার প্রেমে না পড়ে থাকা যায় না। ভালোবাসি শুভ্রপরী। তানভীরের কাছ থেকে শুনলাম তার আমাকে আপুর বিবাহবার্ষিকীর দিন থেকেই ভালো লেগেছিল। ভাইয়ার খালা খালুর মত নিয়ে বিয়ের কথা বলতে তাদের সেদিন আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি একথা শুনে নিজেকে আর শান্ত রাখতে পারিনি। ঝাঁপিয়ে পড়ি তানভীরের উপর। আমাদের বিয়ে হবে আমি কল্পনাও করতে পারিনি। সব প্রিয় জিনিস না পেলেও আমি তানভীরকে ঠিকই পেয়েছি। বিয়ের দিন ওকে আমি আমার ডায়েরিটা দিই, যেখানে তানভীরকে নিয়ে আমার মনে জমানো সব অনুভূতি লিখেছি। তানভীর রোজ একবার করে সেই ডায়েরিটা পড়ে। আমি ওকে ওর আগেই ভালোবেসেছি জেনেও খুশি হয়। আমার কাছে এসে বলতো, কিভাবে এতদিন কষ্ট চেপে রেখেছ? আমায় বলতে পারতে। আমি বলতাম, তোমায় কেন, আমি কাউকেই বলি না। চাপা স্বভাবের মেয়ে তো। আমার প্রিয় জিনিসগুলো চোখের সামনে অন্যের হয়ে যেত, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তেমনি তুমিও আমার খুব প্রিয় একজন ছিলে, কিন্তু তোমার বিয়ের কথা শুনে অনেক ডিপ্রেশনে চলে যাই। আমি এমনই। মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। অন্য কিছু না পাই, অন্তত যাকে ভালোবেসেছি তাকে তো পেয়েছি, সেও আমায় ভালোবাসে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? হুট করে একদিন তার ডায়েরিটা পড়তে নিলাম। তাতে কিছু লেখা দেখে মুখে হাসি ফুটে ওঠে আমার। তার ডায়েরির ভাঁজে লেখা ছিল, আমি এক শুভ্রপরীর প্রেমে পড়েছি। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।